যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ ঢাকায়। শাহজালাল বিমানবন্দরে শোকাবহ পরিবেশ। ফ্লোরিডায় নিহত 2 শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি প্রদান। পশ্চিমবঙ্গে আজ নতুন সরকারের শপথ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি। গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী সন্তান সহ একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা। এখনও জানা যায়নি হত্যার কারণ, তদন্তে পুলিশ। বিএসএফের গুলিতে সীমান্তে আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবক নিহত, আহত 2 জন। এবং জ্বালানি অনুসন্ধানে গভীর কূপ খনন যুগে বাংলাদেশ। তিতাসে মাটির 5,600 মিটার নিচে পর্যন্ত কার্যক্রম। দিনে মিলবে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। সংকট মোকাবেলায় আশার আলো। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রাত 8:50 এমিরেটসের একটি ফ্লাইট মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। সকাল 9:10 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছায়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় বিমানবন্দরে। বাকরুদ্ধ বৃষ্টির মা ও বাবা। নিমেষেই সব স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় দিশেহারা তারা। খুব ভালোবাসতাম এবং ওদের খুব আদর যত্ন আমাদের ছিল। ও স্কুলে জীবনে এই করছে, ভালো ছাত্র ছিল এবং নোয়াখালী ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছে। তারাও খুব ছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে এবং ওখান থেকে আসিয়া মাস্টার্স কমপ্লিট করার লিগে বুয়েটে ভর্তি হয়েছে। ভর্তি 6 মাস পরই ওই স্কলারশিপ পাইয়া মানে পাওয়ার জন্য। ও অনেক ভালো ছিল, খুবই ভালো ছিল, নরম, বড্ড সভ্য শান্ত এবং অনেক মেধাবী ছিল, অনেকেই মেধাবী ছিল। ও ক্লাস 1 থেকে ওর জীবনে কখনো সেকেন্ড হয়নি, ফার্স্ট হয়েছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ছিলাম যে 9:10 মূলত বৃষ্টির মরদেহ বহন করে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার পরিবারের সদস্যরা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, বিশেষ করে তার মা, বাবা, ভাই, নানা, মামা, এছাড়া আত্মীয় স্বজন অনেকে এখানে এসেছেন, সহপাঠী এসেছেন। সকলে আসলে ভারাক্রান্ত মোর্চাদিত গেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার পরিবারের সদস্যরা কিন্তু এই যারা কর্তৃপক্ষ রয়েছেন এয়ারপোর্টে, তারা মূলত এখানে সংবাদ সম্মেলনে অ্যারেঞ্জ করেছেন। সেখানে যাদের দেখতে পাচ্ছেন এই দুজনই হচ্ছে সেই বৃষ্টির বাবা মা। পাশে তার আত্মীয় স্বজনের বিশেষ করে ছোট ভাই, বড় ভাই রয়েছে, পেছনে তার চাচা রয়েছে, মামা রয়েছে। তারা মূলত যেটা বলছিলেন যে তাদের মেয়ের দেহ অংশ গ্রহণ করতে এসেছেন ঠিকই, কিন্তু তারা বাকরুদ্ধ। আমরা বিশেষ করে তার মায়ের অবস্থা দেখছি যে তিনি এখন পর্যন্ত তার যেই স্বাভাবিক কথাবার্তা সেটি এখন পর্যন্ত পরিবারের সদস্যরা বলছিলেন যে তিনি এখনো বলতে পারছেন না। যখন থেকে শুনেছেন তার মেয়ে নিখোঁজ, তারপরে এই যে যাবতীয় ঘটনা ঘটে গিয়েছে, মেয়েরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোনো একটা দেহ অংশ খুঁজে পাওয়া, ডিএনএ টেস্ট, এই সকল বিষয়ে তাকে মূলত কাঁপিয়ে দিয়েছে। তিনি মূলত এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে নেই। বাবা মূলত তার চাচা মূলত আমাদেরকে বলছিলেন যে বৃষ্টি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার আসলে পরিবারের মধ্যেও এই যে সকলেই মর্মাহিত। এবং আজকে আমরা এই এয়ারপোর্টে আসার পরে দেখেছি যে যারা সহপাঠী তারাও অনেক আবেগ আপ্লুত হয়ে গেছেন। বলছিলেন যে বৃষ্টি মূলত অত্যন্ত মেধাবী ছিলেন বলেই তিনি পিএইচডি করতে গিয়েছিলেন এবং সেটি তিনি ছোটবেলা থেকেই প্রত্যেকটা ক্ষেত্রে মেধা উত্তীর্ণ হয়েছেন, সামনের কাতারেই ছিলেন। তার স্বপ্ন ছিল তিনি বড় কিছু করবেন দেশের জন্য, পরিবারের জন্য। সকলেই স্মৃতিচারণগুলো করছিলেন, কিন্তু এরকম এক
নির্মম ঘটনা, নৃশংস ঘটনার সম্মুখীন হবে এটা আসলে কারোই প্রত্যাশা ছিল না। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এয়ারপোর্টের ভেতর থেকে মূলত বৃষ্টির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি বাহির করা হয়েছে, নিয়ে আসা হয়েছে মূলত পরিবারের সদস্যরা যেখানে অবস্থান করছেন। আমরা সেটা দেখছি যে পরিবারের সদস্যরাও সেই অ্যাম্বুলেন্সের কাছে যাচ্ছেন, যেই অ্যাম্বুলেন্সে আসলে বৃষ্টির মরদেহ বাহিনী বহনকারী কফিনটি রয়েছে, সেটি মূলত এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই অ্যাম্বুলেন্সটিতেই মূলত বৃষ্টিকে বহনকারী মরদেহ কফিনে মোড়ানো রয়েছে। পরিবারের সদস্যরা এখানে আছেন এক নজর আসলে দেখার জন্য অধীর আগ্রহে। আসলে কি বর্ণনা করব এই বিষয়টা অত্যন্ত হৃদয় বিদারক। তার মা কান্না করছেন, স্বাভাবিক। এখানে দেখতে পাচ্ছেন বাবাও দেখতেই পাচ্ছেন যে এই বর্ণনা দেওয়ার মতো ভাষা নেই। সেটা আসলে আমরা দেখেছি এর আগেও যখন লিমনের মরদেহ এসেছিল, তখন আমরা দেখেছি যে এরকম হৃদয় বিদারকের ঘটনা ঘটেছিল। যেটা বলছিলাম যে নিখোঁজ হওয়ার পর থেকেই মা, বিশেষ করে বৃষ্টির মা, তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। সেটি মনে হচ্ছে যে তার মেয়েকে স্পর্শ করে তার সেই বাকরুদ্ধতা একটু হলেও কাটবে, সেটি তিনি তার আর্তনাথের মধ্য দিয়ে কিন্তু প্রকাশ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে সকলেই আবেগ আপ্লুত। পরিবারের যারা রয়েছেন, বাবা মা, ভাই, মামা, নানা, তাদের আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেননা একে তো আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন যে মার যে আর্তনাদ, সেই আর্তনাদে এই মুহূর্তে পুরো এয়ারপোর্ট কিন্তু শোকাবহ। যারা এখানে রয়েছেন সকলেই কান্না করছেন, করাটাও স্বাভাবিক। যে নৃশংস হত্যাকাণ্ড, যে নৃশংস ঘটনা তাদের পরিবারের সাথে ঘটেছে, এই মর্মান্তিক ঘটনা কিভাবে তারা এটাকে বহন করবেন, এটা আসলে কোনোভাবেই কোনো বর্ণনা দিয়ে এই বিষয়গুলো প্রকাশ করা সম্ভব নয়। আমরা দেখছি যে এই মুহূর্তে সহপাঠী যারা রয়েছেন, বৃষ্টির সাথে যারা লেখাপড়া করেছেন, অ্যাকচুয়ালি আমরা যে বর্ণনা দিচ্ছি এখানে আমরা সহ যারা সকলেই কিন্তু আবেগ আপ্লুত, কারণ পরিবেশটাই এরকম তৈরি হয়েছে যেটা আসলে ভাষা বর্ণনা করার মতো নয়। প্রত্যেকেই এখানে আবেগ আপ্লুত, প্রত্যেকেই নিজেকে আসলে ধরে রাখতে পারছেন না। আমরা যেটা দেখছি এখন আসলে আত্মীয় স্বজন তারা মূলত একটু ছুঁয়ে দেখছেন বৃষ্টির কফিনটাকে, যেটি আসলে সেই বর্ণনা আমরা কিছুক্ষণ আগেও দিচ্ছিলাম যে নিখোঁজ হওয়ার পর শনাক্ত করা যাচ্ছিল না। শনাক্ত করার জন্য যেই তার দেহ অংশ খুঁজে পেয়েছিলেন, সেখান থেকে ডিএনএ টেস্টের মধ্য দিয়ে মূলত বৃষ্টির মরদেহটি শনাক্ত করা হয়। তারপরে এই যে প্রক্রিয়া শেষে তাকে দেশে ফিরিয়ে আনা, কফিনবন্দি, সেই কফিন পরিবারের সদস্যরা দেখছেন। এখন পুরো এয়ারপোর্টটি বলা যায় যে আবেগ আপ্লুত, ভারী হয়ে গেছে এখানে বাতাস কান্নায়। সকলেই যারা পরিবার স্বজন তারা সকলেই কান্নায় ভেঙে পড়ছেন। এরকম ঘটনা অপ্রত্যাশিত, যেটি কেউ প্রত্যাশা করেন না, মূলত কেউ প্রত্যাশা করেন না এরকম ঘটনা ঘটুক। মূলত আমরা দেখছি যে এখানে পরিবারের স্বজনরা যেরকম আবেগ আপ্লুত হচ্ছেন, তেমনি তার পরিবারকে মরদেহ হস্তান্তর করার জন্য প্রক্রিয়াও চলছে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিব তিনি মূলত এখানে এসেছেন। তিনি কথা বলছেন, পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করে তিনি কথা বলছেন, এবং আমরা একটু সরাসরি সেখানে এসে যেতে চাই সচিব মহোদয় কী বলছেন সেটা জানার জন্য। এক্সকিউজ মি। আশা করা যায় বৃষ্টির পরিবার
বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার পাবে। আপনারা সবাই বৃষ্টির জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। কিন্তু তার আগে ওকে নিতে আসলাম, তবে জীবিত না মৃত, এই আর কি। ছোটবেলা থেকে আমার মেয়েটা, তার উচ্চাকাঙ্ক্ষা ছিল সে অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে, এবং অত্যন্ত মেধাবী ছিল। ওইভাবে সে অত্যন্ত পরিশ্রম করে লেখাপড়া করতেন। পাশাপাশি তার ধর্মীয় বিদ্যাও ছিল অনেক। সে কোরআন হাদিস সম্পর্কে অনেক ঘাটাঘাটি করতেন এবং নামাজ কালামে কখনো গাফুলাতি করেন নাই। এই অবস্থায় তার পড়াশোনা এক পর্যায়ে সে স্কলারশিপ পেয়ে গেলেন এবং ওখান থেকে সে তার প্রস্তুতি ছিল এবং তার সে ইচ্ছা ছিল যে দেশে এসে সে বড় কিছু করবে এবং সাধারণ মানুষের জন্য কিছু করবে। এই ছিল তার প্রবল ইচ্ছা এবং একটা সার্টিফিকেট অর্জন করবে। ওখানে আমাদের ওর করা মানে কি বলে, ওর ডিজাইন করা একটা বাড়ি আমি গ্রামের বাড়িতে করেছিলাম। ও আইসা ওই বাড়িটা উদ্বোধন করবে এই প্রত্যাশা ছিল আর। এবং গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। সার্টিফিকেট যদিও পাইছে কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই আর ওই ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে যেন এটা বলা হয়। সারা বিশ্বের লোকেই জানে যে একটা ঘাতক, কুখ্যাত ঘাতক ছিল এবং সবার পক্ষ থেকে যেন সেই ঘাতকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, এইটাই আমি আশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যুক্ত ছিলাম হযরত শাহজালাল বিমানবন্দরে। বিএসএফ এর গুলিতে সীমান্তে আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে নিহত হলেন এক যুবক। স্থানীয়রা জানান, শুক্রবার রাত 12:30টার দিকে বাংলাদেশি কয়েকজন যুবক কসবা উপজেলার গোপীনাথপুরের পাথারিয়া দ্বার এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই বাংলাদেশি এক যুবক নিহত হয়। নিহত মোরসালিনের লাশ ভারতের বিশালগড় মহকুমা হাসপাতালে রয়েছে। তিনি ধজনগর বাতানবাড়ি এলাকার খিবজু মিয়ার ছেলে। এ ঘটনায় 2 যুবক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্রিগেড মাঠে শপথ নেবেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর.এন. রবি। উপস্থিত থাকবেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলটির নেতারা। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকে। এছাড়া বিজেপির তারকা নেতারাও থাকছেন। এ নিয়ে রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর নিয়াজ। যাচ্ছি তার কাছে। ইনান, পশ্চিমবঙ্গে আসলে স্বাধীন ভারত রাষ্ট্রে প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি শাসন প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আর সেখানে কিন্তু বর্তমান বিরোধী দল কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হার মানতে নারাজ। আসলে এখন বিজেপির শাসন কতটা স্থিতিশীল হবে সেই রাজ্যে, আসলে সেটি এখন বড় প্রশ্ন। বিজেপি তো আজকে সরকার গঠন করবে, শপথ নেবে। শপথ নেওয়ার পরেই আসলে এই বিষয়গুলো সামনে আসবে। কারণ আপনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হার মানেননি, কিন্তু সাংবিধানিকভাবে যে প্রক্রিয়া অনুসরণ করার সেটাই হচ্ছে আজ। আপনি জানেন যে কলকাতার যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখানে কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সময় 11টায়, বাংলাদেশ সময় 11:30টায় শপথ গ্রহণ হবেন।
এবং শপথ গ্রহণ সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি শাসিত যেসব রাজ্য রয়েছে 21টির মতো রাজ্য থেকে বিজেপির যেসব মুখ্যমন্ত্রী আছেন তারা আসবেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু সেখানে অংশ নেবেন। এরই মধ্যে আমরা দেখেছি যে ব্রিগেড যে গ্রাউন্ডটি রয়েছে সেখানে বিজেপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এবং এছাড়া যে এই শপথ গ্রহণ কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তার চাদর আসলে ঢেকে ফেলা হয়েছে, সেখানে যেমন স্থানীয় নিরাপত্তারক্ষী রয়েছেন, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী রয়েছেন। আপনি জানেন যে ফল প্রকাশের পরেই কিন্তু পশ্চিমবঙ্গে যে উত্তাল একটি অবস্থা ছিল, বিশেষ করে সেখানে বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটেছে, এমনকি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী তাকেও হত্যা করা হয়েছে সেই বিষয়টিকে সামনে, যে কারণে নিরাপত্তার ইস্যুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সব ছাপিয়ে আপনি যেমনটি বলছিলেন যে মমতার সরকারকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলকে, তৃণমূল শাসনকে বাইরে রেখে যে দল এখন ক্ষমতায় আসতে আছে তাদের সরকার আসলে কেমন হতে পারে এটি নির্ভর করছে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি তাদের সেই কথাগুলো বলছেন যে তারা কিন্তু যে সাম্প্রদায়িক যে বিষয়গুলো সেগুলো কিন্তু বারবার সামনে চলে আসছে। তো এই বিষয়গুলো আসলে এখন প্রকাশ্যে রয়েছে যে আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, শপথ গ্রহণের পরে আসলে বোঝা যাবে যে মন্ত্রিসভায় কারা কারা আসছেন। আপনি জানেন যে মন্ত্রীরা আজকে শপথ নেবেন, সেই মন্ত্রীদের মনোভাবও কিন্তু আসলে বোঝা যাবে যে কোন পর্যায়ে যাচ্ছে বর্তমান সরকার, যেহেতু বলছেন যে স্বাধীন ভারতের পরে প্রথম আসলে বিজেপির সরকার। আমরা একটু সবশেষ খবর জানতে চাই, মাঠে আছেন কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাবো তার কাছে। সুব্রত, জানাবেন যে সবশেষ পরিস্থিতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পর্যন্ত সেখানে এসে পৌঁছেছে কিনা। আমরা জানি কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে তিনি প্যারেড গ্রাউন্ড হয়ে সরাসরি ব্রিগেড ময়দানে যাবেন। সুব্রত। ইনান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে সরকার আজকে শপথের পর আসলে বোঝা যাবে সরকারের গতি প্রকৃতি কি, কিন্তু তার আগে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু আমরা যখন দেখেছি যে অমিত শাহ যখন পরিষদীয় দলনেতা নির্বাচন করলেন তখন তিনি বক্তব্য দিলেন, তিনিও কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু যার মুখ চেয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলেছেন যে আমি নই, আমরা এই নীতিতে সরকার চলবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যেমন নিজস্ব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক বা তাদের নিজস্ব স্টেক হোল্ডার ছাড়া যে সুবিধে বা রাজনৈতিক কোনো অনুষ্ঠানে ডাকেনি, সেক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আপনি জানেন যে সবকা সাথ সবকা বিকাশ, এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির যে কেন্দ্রীয় সরকার তাদের নীতি। সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ সবার সঙ্গে সবার উন্নয়ন এই দিকে যাবে। আরেকটি যেটি বিষয় আসছে জানেন ইরান, এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোট আনকোট তিনি কিন্তু এখনো কিন্তু হার স্বীকার করেননি এবং একই রকম ভাবে আজকের যে রাজ্য সরকার বা বিজেপি যে রাজ্য সরকারের শপথ অনুষ্ঠান হবে সেই শপথ অনুষ্ঠানেও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কলকাতার পথে ত্রিস্তরীয় নিরাপত্তা এই শপথ অনুষ্ঠান হচ্ছে। আজকের এই শপথ অনুষ্ঠানে 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য বিজেপির কর্মকর্তা বা পার্শ্ববর্তী রাজ্যের বিজেপি শীর্ষস্থানীয় নেতারাও কিন্তু এখানে শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার আগে যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সুব্রত, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং মালিহা যেমনটি দেখছিলেন, সুব্রত বলছিল যে তৃণমূল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হার মারেনি, কিন্তু সাংবিধানিক যে রীতিনীতি সেই অনুযায়ী কিন্তু কিছুক্ষণের মধ্যে শপথ গ্রহণ হবে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন এবং দলের পক্ষ থেকে আসলে সরকার গঠন হওয়ার পর আসলে তাদের দিক থেকে কি ধরনের বক্তব্য আসে নিশ্চয়ই তৃণমূলের বক্তব্যও জানা যাবে, তারপর হয়তোবা পরিস্থিতি আসলে পরিষ্কার হবে। নতুন সরকারের শাসনে আসলে বিজেপি কতটা স্থিতিশীল হবে সেটি আসলে দেখার বিষয় এখন পর্যন্ত। ইনান, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলেন সহকর্মী ওমর ইনান। সময় সংবাদ। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রবাসীর বাড়ি আসলে প্রবাসী মনির হোসেনের বাড়িতে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেমন জানতে পেরেছি যে মনির হোসেন আসলে প্রবাসে থাকলেও এই বাড়িটিতে কিন্তু আসলে বসবাস করতেন, তার অর্থাৎ ভাড়াটিয়া এখানে বসবাস করতেন, ভাড়াটিয়া ফোরকান বসবাস করতেন এবং তারপর আসলে কিভাবে এই ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। এখন পর্যন্ত ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, তারা বিপুল সংখ্যক মানুষ এখানে রয়েছে।
রয়েছেন এলাকাবাসী এখানে অবস্থান করছেন এবং আসলে যেটি বলছেন এলাকাবাসী যে মূলত ফোরকান মিয়া নামে একজন ব্যক্তি আসলে এখানে বসবাস করতেন এবং নিহত যারা রয়েছেন 5 জন যারা নিহত হয়েছেন তাদের মধ্যে আসলে ফোরকানের স্ত্রী এবং 3 সন্তান সহ তার শ্যালক আসলে এই নিহতদের মধ্যে রয়েছেন। এই ঘটনায় এরই মধ্যে সারা পুরো গাজীপুর জেলা এর মধ্যে কিন্তু বেশ একটি টনক নড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এখানে আইনশৃঙ্খলা বাহিনী একাধিক সংস্থা কাজ করছে। এই মুহূর্তে ভেতরে প্রবেশের জন্য সবার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী ফরেনসিক সংগ্রহ করার জন্য কিন্তু ভেতরে অবস্থান করছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে স্থানীয়রা যেটি বলছেন যে কিছুটা কলহ বিবাদ কিন্তু ছিল, অর্থাৎ যে ফোরকান এখানে বসবাস করতেন তাদের মধ্যে কলহ বিবাদ ছিল এবং সেই কলহ বিবাদের জেরেই এই ঘটনাটি ঘটতে পারে বলে কিন্তু ধারণা করছেন এই এলাকাবাসী। আমরা কথা বলেছি, আইনশৃঙ্খলা বাহিনী বলছেন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কথা না বললেও এটি কিন্তু ধারণা করা হচ্ছে। তো এই ছিল গাজীপুর থেকে, কাপাসিয়া থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। যুক্ত ছিলাম গাজীপুরে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। জ্বালানি অনুসন্ধানে গভীর কূপ খনন যুগে বাংলাদেশ প্রথমবার অনুসন্ধান চালানো হচ্ছে ৫,৬০০ মিটার গভীরে। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ৩১ কূপে চলছে চ্যালেঞ্জিং এই খনন কাজ। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করেছেন ফারুক ভুইয়া রবিন। জ্বালানি সন্ধানে আরেকটি ইতিহাস গড়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর। চীনা প্রতিষ্ঠান সিসিডিসির সহযোগিতায় চলছে তিতাস ৩১ কূপে বিপুল কর্মযজ্ঞ। দেশের অন্য সব কূপের তুলনায় এখানকার কার্যক্রম কিছুটা ভিন্ন। সাধারণত দেশের স্থলভাগে কূপ খনন চলে ২৪০০ থেকে ৪,০০০ মিটার পর্যন্ত। কেবল ফেঞ্চুগঞ্জের একটি কূপে সর্বোচ্চ ৪,৯৭৭ মিটার গভীরতায় খনন কাজের নজির রয়েছে। এবার সেই সীমা অতিক্রম করার লক্ষ্য জ্বালানি বিভাগের। তিতাস ৩১ কূপে মাটি থেকে ৫,৬০০ মিটার গভীরতায় চলবে অনুসন্ধান কার্যক্রম। আর এই ক্ষেত্রে উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা, শক্ত শিলাস্তর সহ ভূগাঠনিক নানা কারণে ভূপৃষ্ঠ থেকে এত নিচে অনুসন্ধান কার্যক্রম বেশ চ্যালেঞ্জের। নর্মালি যদি আপনি যত ডিপে যাবেন সেখানে প্রেশার এবং টেম্পারেচারটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। হাই প্রেশার জোন, ওভার প্রেশার জোন আছে, এইটাকে মিটিগেট করে ড্রিলিং করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবং এইটাকে মিটিগেট করে ড্রিলিং করার মতো টেকনোলজি এখন আছে। ইনশাল্লাহ আমরা এগুলো ওভারকাম করে ড্রিলিংটা সম্পন্ন করতে পারবো। ডিসেম্বর নাগাদ তিতাস ৩১ কূপ খনন শেষ করার লক্ষ্য জ্বালানি বিভাগের। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে কূপটিতে 2টি সেফ গ্যাসের মজুদ থাকতে পারে বলে প্রাথমিক ধারণা মিলেছে। অনুসন্ধান সফল হলে এখান থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। ৩,৭০০ মিটারের নিচে আরও 4টি স্তরে সার্ভের রিপোর্ট অনুযায়ী সেখানে হাইড্রোকার্বনের উপস্থিতি রয়েছে। 4টার জোনটাকেই যদি আমরা সাকসেসফুল হয়ে যাই তাহলে 2TCF এর মতো আরও রিজার্ভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জ্বালানি বিভাগের আশা, নতুন কূপে সফলতা এলে কিছুটা হলেও কাটবে সংকট। তিতাস গ্যাস ক্ষেত্রের ৩১ নম্বর কূপে যতটা গভীরতায় গিয়ে জ্বালানি অনুসন্ধান কার্যক্রম চলছে তা দেশের স্থলভাগে অন্য কোনো কূপের ক্ষেত্রে দেখা যায়নি। বিষয়টি একদিকে যেমন যথেষ্ট চ্যালেঞ্জিং, ঠিক একইভাবে এখান থেকে সফলতা পেলে তা দেশের জ্বালানি খাতের জন্য নতুন মাইল ফলক হবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে হত্যা শিকার বৃষ্টির মরদেহ ঢাকায়। শাহজালাল বিমানবন্দরে শোকাবহ পরিবেশ। ফ্লোরিডায় নিহত 2 শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি প্রদান। পশ্চিমবঙ্গে আজ নতুন সরকারের শপথ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি। এবং গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা। এখনও জানা যায়নি হত্যার কারণ, তদন্তে পুলিশ। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।